আজ আমাদের আলোচ্য বিষয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। অবশ্যই একটা কঠিন চ্যাপ্টার বলতে পারো, ইউরোপের ইতিহাস থেকে নেওয়া একটা চ্যাপ্টার। ক্লাস 9-এর পক্ষে অবশ্যই কঠিন, তবে যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আশা করছি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আমাদের এই আলোচনা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এই আজকের আলোচনার বিষয়টি আমরা বোর্ডে লিখে রেখেছি। প্রথমে কি লিখে রেখেছি? প্রথমে লিখে রেখেছি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে ঠিক কি বোঝায়, অর্থাৎ এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক কি। তোমরা জানো যে নেপোলিয়ন ফরাসি সম্রাট, তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সের সম্রাটের পদে আসীন ছিলেন এবং এই ফ্রান্সের সম্রাট পদে আসীন থাকাকালীন প্রথমেই তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে বাহুবলে, অর্থাৎ তিনি তার সেনাবাহিনীর সাহায্যে প্রায় সমগ্র ইউরোপ দখল করার নেশায় মেতে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করে তার মন কি হয়ে গেল যে তিনি সে আর এই যুদ্ধনীতি থেকে সাময়িকভাবে পরিত্যাগ করে এই মহাদেশীয় অবরোধের দিকে ঝুঁকে পড়লেন। এর পিছনে কিন্তু বেশ কারণ কয়েকটি রয়েছে। তোমাদের সেই কারণগুলি সম্পর্কে আমরা একে একে আলোচনা করব, যেমন এই মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তনের কারণ। তারপরে আমরা দেখে নেব মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক প্রয়োগটা কিভাবে করা হয়েছিল, অর্থাৎ নেপোলিয়ন ঠিক কিভাবে তার এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটাকে সারা ইউরোপে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তারপরে দেখে নেব এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থতার, অর্থাৎ কেন ব্যর্থ হয়, মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ। তাহলে চলো প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা দেখে নিচ্ছি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে ঠিক কি বোঝায়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কথাটি এসেছে মহাদেশকে অবরোধ করা থেকে, অর্থাৎ ইউরোপ মহাদেশকে নেপোলিয়ন অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন সে কারণটা আমরা একে একে আলোচনা করব, তবে এই পর্যায়ে প্রথম দিকেই আমরা বিষয়টি সম্পর্কে একটু জেনে নিই ঠিক কারণটা কি, তাহলে বিষয়টাকে বুঝতে সুবিধা হয়। তোমরা জানো যে নেপোলিয়ন সারা ইউরোপকে জয় করতে চেয়েছিলেন এবং সেই ইউরোপ জয় করতে গিয়ে তিনি প্রায় প্রতিটা দেশকেই জয় করে ফেলেছিলেন এবং ইউরোপের বেশিরভাগ দেশই তার পদানত হয়েছিল। কিন্তু একটা মাত্র দেশ ছিল, সেই দেশটি কোনো মতেই তার বৈশ্যতা স্বীকার করতে চায়নি, বা নেপোলিয়নও যুদ্ধের মাধ্যমে সেই দেশটিকে দখল করতে পারেনি। কোন সেই দেশটা? ইংল্যান্ড, তাই তো। ইংল্যান্ডকে নেপোলিয়ন কিন্তু তার যুদ্ধনীতির মাধ্যমে, অর্থাৎ যুদ্ধে তারা পরাজিত করতে পারেনি। তোমরা দেখেছো যে নীল নদের যুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে ট্রাফালগারের যুদ্ধ 1805-এ যেটা হয়েছিল, সেই যুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডকে পরাজিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত করতে পারেনি, উল্টে তিনিই তাদের কাছে, অর্থাৎ ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলেন। ফ্রান্সের এক সেনাপতি আর কি, তার নাম আছে মন্টচেলার্ড। তোমরা সেনাপতির নামটা লিখে রাখবে। আচ্ছা, যাই হোক, সেটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো। এই মন্টচেলার্ড এক সময় কি করলেন না, এক সময় নেপোলিয়নকে একটা পরামর্শ দেন, বলতে পারে সেই পরামর্শটাকে তিনি একটা রিপোর্ট আকারে দিয়েছিলেন এবং তাতে তিনি উল্লেখ করেন যে নেপোলিয়নের পক্ষে, অর্থাৎ ফ্রান্সের পক্ষে এই ইংল্যান্ডকে কিন্তু পরাজিত করা সম্ভবপর নয় যুদ্ধের দ্বারা অন্তত। সেই কারণে তিনি বললেন ঠিক একটা ঘুর পথে, অর্থাৎ তাকে হাতে নামে ইংল্যান্ডকে ভাতে মারার একটা পরিকল্পনা করা যেতে পারে, এবং সেটা যদি করা যায় তাহলে হয়তো নেপোলিয়নের পক্ষে ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভবপর হবে। এবং এই মন্টচেলার্ডের যে রিপোর্ট, সেটাই আমরা বলতে পারি মহাদেশীয় অবরোধ ব্যবস্থার খসড়া, অর্থাৎ মহাদেশীয় অবরোধ ব্যবস্থার যে লিখিত রূপ খসড়া, সেটা হচ্ছে মন্টচেলার্ড রিপোর্ট। এবং এই খসড়ার উপরে ভিত্তি করেই নেপোলিয়ন পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে কি করেছিলেন না, ইংল্যান্ডের বিরুদ্ধে একটা অর্থনৈতিক অবরোধ জারি। তাহলে এই হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কেন তিনি চালু করেছিলেন সেটা আমরা একে একে দেখে নেব। তাহলে নেপোলিয়ন প্রথমে কি করলেন না, প্রথমে অর্থনৈতিক অবরোধটা শুরু করলেন। কার উপরে অর্থনৈতিক অবরোধ? না, অর্থনৈতিক অবরোধটা শুরু করছেন ইংল্যান্ডের উপরে। নেপোলিয়ন তার সেনাপতি মন্টচেলার্ডের পরামর্শ অনুসারেই বলতে পারি যে ইংল্যান্ডের উপরে কি করলেন, একটা অর্থনৈতিক অবরোধ জারি করে দিলেন। সে অর্থনৈতিক অবরোধটা কিভাবে জারি করছে না, ইংল্যান্ড এক সময়ে, বিশেষ করে সেই সময়টাতে আর কি, সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করে চলতো। আমরা সেই সূত্র ধরে তারা আমাদের দেশেও ব্যবসা বাণিজ্য করেছে। তোমরা জানো যে আমরা প্রায় 200 বছর ধরে ব্রিটিশ শাসনের অধীন ছিলাম, এবং সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ইংল্যান্ড ভারতবর্ষে ব্যবসায়ী তাদের গোড়াপত্তন শুরু করে। পরবর্তীকালে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিয়ে ইংল্যান্ড সরাসরি ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যটা নিয়ন্ত্রণ করতে শুরু করে বা দখল করে নেয়। তো সেইভাবে ইংল্যান্ড কিন্তু সারা বিশ্বে একটা ব্যবসা বাণিজ্য করছিল, এবং সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইংল্যান্ড কিন্তু প্রচুর পরিমাণের অর্থ, অর্থাৎ তারা আয় করতে থাকে। এই কারণে নেপোলিয়ন, অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডকে কি বলতো, দোকানদারের জাতি বলতো। এবং তিনি এই সময় অনুভব করেন, অর্থাৎ নেপোলিয়ন অনুভব করেন যে এই সারা ইউরোপ তথা সমগ্র বিশ্বেই
ইংল্যান্ডের যে প্রভাব প্রতিপত্তি সেটা মূলত ব্যবসার দ্বারা। সুতরাং এই যে ব্যবসাটা ইংল্যান্ডে, সেই ব্যবসাকে যদি কোনো রকমের বন্ধ করে দেওয়া যায়, স্বাভাবিকভাবে কি হবে না, ইংল্যান্ড দুর্বল হয়ে পড়বে। এবং ইংল্যান্ডের অর্থনীতি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে ইংল্যান্ড কি করবে না, ইংল্যান্ড ফ্রান্সের কাছে প্রধানত হতে বাধ্য হবে। এই কারণে তিনি ইংল্যান্ডের সমস্ত ব্যবসা বাণিজ্যটা, সারা বিশ্বে তার ব্যবসা বাণিজ্যটা বন্ধ করা সম্ভব হচ্ছিল না, তাই তিনি মূলত সমগ্র ইউরোপে ইংল্যান্ডের যে ব্যবসা বাণিজ্যটা চলছে সেটাকে বন্ধ করার জন্য কি করলেন না, অর্থনৈতিক অবরোধ জারি করলেন। অর্থাৎ ইংল্যান্ড যাতে অন্য দেশের সঙ্গে, ইউরোপের অন্য দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে না পারে, তার একটা ব্যবস্থা করলেন। সেটাই হচ্ছে তার অর্থনৈতিক অবরোধ। এরপরে অর্থাৎ এই অর্থনৈতিক অবরোধ শুরু করলেন। কেন করলেন না অর্থনৈতিক অবরোধটা, সেটা আমরা দেখলাম। এই কারণেই মূলত এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা চালু আর কি। দ্বিতীয় কারণ হিসেবে দেখো কি কারণে, দ্বিতীয় কারণটা হচ্ছে ফরাসি নৌশক্তির দুর্বলতা। ফ্রান্সের, তোমরা জানো যে ফ্রান্স নৌশক্তিতে কিন্তু ইংল্যান্ডের মতো খুব একটা শক্তিশালী নয়, এবং ইংল্যান্ডের কাছে দুটি নৌযুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। এই কারণে ফ্রান্স দেখলো যে ইংল্যান্ডকে কিন্তু যুদ্ধের মাধ্যমে, বিশেষ করে যুদ্ধ করে পরাজিত করা সম্ভব না। কারণ কি না, ইংল্যান্ডকে যদি যুদ্ধে পরাজিত করতে হয় তাহলে নৌ যুদ্ধে পরাজিত করতে হয়। কারণ ফ্রান্সকে সমুদ্র পার হয়ে ইংল্যান্ড আক্রমণ করতে হবে, স্বাভাবিকভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে হবে, এবং সেই চ্যানেল যদি অতিক্রম করতে হয় তাহলে ফ্রান্সকে কি করতে হবে না, নৌ শক্তিতে বলিয়ান হতে হবে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সের নৌ শক্তি মোটেই শক্তিশালী ছিল না, কিন্তু ইংল্যান্ড ছিল একেবারে সমুদ্রের রানী। তারা কিন্তু নৌ শক্তিতে সারা বিশ্বে একেবারে প্রখর শক্তি বা দারুণ শক্তিশালী আর কি। তো স্বাভাবিকভাবেই ইংল্যান্ডকে নৌশক্তিতে পরাজিত করা সম্ভব করছে না এই ফরাসি দুর্বল নৌশক্তি নিয়ে। এই কারণে নেপোলিয়ন কি করলেন না, একটা ঘুরপথে, অর্থাৎ তাকে শক্তির সাহায্যে পরাজিত না করে অর্থনৈতিক কুৎসারে ইংল্যান্ডকে পরাজিত করার জন্যই এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা করেছিলেন। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা দেখে নিচ্ছি। 3 নম্বর পয়েন্ট আছে ফরাসি শিল্পের বিকাশ। নেপোলিয়ন মনে মনে চিন্তা করলেন যে যদি ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, অর্থাৎ ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া মানে সারা ইউরোপে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া। এখন সারা ইউরোপে যদি ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে না, তাহলে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের যে একটা বিশাল শিল্পের প্রসার ঘটেছিল, সেই শিল্প কারখানাগুলি বন্ধ হয়ে যাবে। এবং ওই শিল্প কারখানাগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে উৎপাদন বন্ধ হবে, এবং উৎপাদন বন্ধ হলে কি হবে না, ফ্রান্স তার নিজের শিল্পের বিকাশ ঘটাবে, এবং সেখান থেকে যে দ্রব্য উৎপাদিত হবে সেই দ্রব্যের কি করবে না, সারা ইউরোপে তারা সেই দ্রব্যটি বিক্রি করবে। তো স্বাভাবিকভাবে কি হবে না, ফ্রান্সের শিল্পের একটা বিশাল উন্নতি ঘটে যাবে। এই আশা নিয়ে নেপোলিয়ন এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা শুরু করলেন। তারপরে দেখে নাও পুঁজিপতিদের সমর্থন। এই পুঁজিপতি কারা? পুঁজিপতি মানে হচ্ছে যারা ক্যাপিটালিস্ট, অর্থাৎ ধন সম্পদ বা মূলধনের অধিকারী, যারা সাধারণত কি করবে না, ব্যবসা বাণিজ্য করবে। অর্থাৎ শিল্পের বিকাশ যদি ফ্রান্সে ঘটে তাহলে তারা এই শিল্প গড়ে তুলবে, এবং এই শিল্প গড়ে তুলে তারা আরো কি হবে না, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবে, এবং এইভাবে সারা ফ্রান্সে একটা পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটবে। এবং এই পুঁজিপতি শ্রেণীরা কি করবে না, তখন স্বাভাবিকভাবে যেহেতু নেপোলিয়নের নীতির ফলে তাদের এই বারবার অর্থাৎ পুঁজিপতি শ্রেণীরা ভেবে ফেলে উঠছেন, সুতরাং তারা পরবর্তীকালে নেপোলিয়নকে যে কোনো ভাবেই হোক কি করবে না, সমর্থন করবে। এরপরে আমরা দেখে নেব মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক প্রয়োগটা কিভাবে হয়েছিল। এখন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তো নেপোলিয়ন করবেন, কিন্তু কিভাবে করবেন? সেই নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটাকে জারি করার জন্য প্রথমে কি করলেন, 1806 খ্রিস্টাব্দে তিনি বার্লিন ডিক্রি জারি করলেন। এই বার্লিন ডিক্রি অর্থাৎ নির্দেশনামা জারি করেন, এবং এতে তিনি কি বলেন না, এতে বলা হয় যে ইংল্যান্ড বা তার যে সমস্ত মিত্র রাষ্ট্রগুলি রয়েছে, সেই সমস্ত মিত্ররাষ্ট্র এবং ইংল্যান্ডের কোনো জাহাজ, অর্থাৎ পণ্য সামগ্রী নিয়ে কোনো জাহাজ কিন্তু ইউরোপের অন্য কোনো দেশের বন্দরে যেতে পারবে না এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এরকম একটা নির্দেশনামা অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করে দিলেন ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য এবং তার মিত্র শক্তির ব্যবসা বাণিজ্যের উপরে। এটাকেই বলা হয় সাধারণত বার্লিন ডিক্রি। এই বার্লিন ডিগ্রির ফলে কি হলো না, বার্লিন ডিগ্রির ফলে ইংল্যান্ড এবং তার মিত্র শক্তি যে ছিল, অর্থাৎ মিত্র যে রাষ্ট্রগুলি ছিল, সেই রাষ্ট্রগুলির যে পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রী নিয়ে জাহাজগুলি কিন্তু আর ইউরোপের অন্যান্য দেশগুলিতে যেতে পারলো না, অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের মুখে পড়ে গেল। এই অবস্থায় ইংল্যান্ড কি করলো না, ইংল্যান্ড ঠিক তার প্রত্যুত্তরে অর্থাৎ এর উত্তরে 1807 খ্রিস্টাব্দে অর্ডার ইন কাউন্সিল বলে একটা নির্দেশনামা তারাও জারি করে দিলেন। এবং এতে তারা কি বললো না, এতে তারা ঠিক এই যে নেপোলিয়ন যা বলেছিলেন বার্লিন ডিগ্রিতে, ঠিক তার উল্টো কথাটা বলে দিলেন। অর্থাৎ ইউরোপের কোনো রাষ্ট্রই কি করতে পারবে না, না ফ্রান্স এবং তার মিত্র শক্তির সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না।
তাহলে কি হবে না, একান্তে যদি ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র শক্তির সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হয় কোনো রাষ্ট্রকে ইউরোপের, তাহলে কি করতে হবে, তাহলে ইংল্যান্ডকে যেতে হবে ওই জাহাজগুলিকে, এবং সেখান থেকে কি নিতে হবে না, ইংল্যান্ডের কাছে লাইসেন্স নিতে হবে। এবং লাইসেন্স বাবদ কি করবে না, ইংল্যান্ড প্রচুর পরিমাণে অর্থ নেবে এবং এই লাইসেন্স নিয়ে যেতে হবে। আর যদি সেটা না করে তাহলে কি করবে না, তাহলে সেই জাহাজগুলিকে আক্রমণ করবে কারা, ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে বাণিজ্যিক একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই যুদ্ধটা কোথায় শুরু হবে, যেহেতু জাহাজে করে ব্যবসা বাণিজ্য এবং জাহাজের উপরেই বেশিরভাগ নিষেধাজ্ঞা, সুতরাং সমুদ্রের উপরে যুদ্ধ, অর্থাৎ জাহাজ আসা যাওয়ার উপর একটা বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় যখন অর্ডার ইন কাউন্সিল জারি করা হলো, ঠিক তার প্রত্যুত্তরে নেপোলিয়ন কি করলেন না, ফ্রান্সে মিলান ডিক্রি জারি করলেন। এবং এই মিলান ডিক্রিতে কি বলা হলো না, ইউরোপের যে সমস্ত রাষ্ট্রগুলি ইংল্যান্ডের কথা শুনে ফ্রান্সের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করবে, সেই সমস্ত দেশের জাহাজগুলির পণ্যগুলি কি করবে না, ফ্রান্স বাজেয়াপ্ত করবে এবং সেই সমস্ত পণ্য সামগ্রীগুলি ফ্রান্স কি করবে, পুড়িয়ে দেবে। এইভাবে দেখা গেল যে সারা ইউরোপে কি করলো না, ব্যবসা বাণিজ্যের প্রায় বন্ধের মুখে পড়ে গেল। অর্থাৎ এইভাবে নেপোলিয়ন তার অর্থনৈতিক অবরোধ ব্যবস্থাটাকে জারি করার জন্য কি করলেন না, এই সমস্ত ডিগ্রিগুলো জারি করলো এবং তার প্রত্যুত্তরে ইংল্যান্ডও এই অর্ডার ইন কাউন্সিল জারি করতে থাকে। এইভাবে আরো বিভিন্ন ডিগ্রি জারির মাধ্যমে তারা ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের এই নীতিটাকে কার্যকর করার জন্য, অর্থাৎ ইউরোপে কার্যকর করার জন্য চেষ্টা করতে থাকে। এরপর আমরা দেখে নেব যে বিষয়টা, সেটা হচ্ছে যে নেপোলিয়ন ঠিক এই যে তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে আর কি করেছিলেন না, এই সমস্ত ডিগ্রি জারির মাধ্যমে কিন্তু নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটাকে পুরোপুরি ইউরোপে চালু করতে বা ইউরোপে জারি করতে পারেননি। কি হয় না, বহু দেশ কিন্তু তার এই ডিগ্রিগুলিকে মেনে ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চায়নি, বা ইংল্যান্ডের যে সমস্ত মিত্র শক্তিগুলি ছিল তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল গোপনে ফ্রান্সের অন্যান্য মিত্র রাষ্ট্র বা নিরপেক্ষ রাষ্ট্রগুলির সঙ্গে। স্বাভাবিকভাবে নেপোলিয়ন কি করলেন না, নেপোলিয়ন এই যে ডিগ্রিগুলি জারি করলেন, সেই সমস্ত ডিগ্রির মাধ্যমে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করলেন, সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে সমস্ত রাষ্ট্রগুলি অস্বীকার করছিল, যেমন রাশিয়া, পর্তুগাল, এই সমস্ত রাষ্ট্রগুলি, সুইডেন, এদেরকে কি করলেন না, নেপোলিয়ন এদেরকে আক্রমণ করেন এবং যুদ্ধের মাধ্যমে তাদের আক্রমণ করে তার এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকরী করার একটা চেষ্টা করতে থাকেন। ফলে নেপোলিয়নকে কিন্তু বহু দেশের সঙ্গে যুদ্ধ করতে হয়। আমরা আগের ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি, তাই আর বিশেষ আলোচনা করব না। এরপরে আমরা দেখে নেব যে ঠিক এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়েও কিন্তু নেপোলিয়ন পুরোপুরি কার্যকর করতে পারেনি, যদিও টালমাটাল অবস্থা শুরু হয় ইংল্যান্ড এবং ফ্রান্স উভয়েরই বাণিজ্য ক্ষেত্রে এবং সমগ্র ইউরোপের বাণিজ্য ক্ষেত্রে। তথাপি শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ড এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় ইংল্যান্ডই জয়লাভ করে, অর্থাৎ ফ্রান্স ব্যর্থ হয়েছিল। এবং তার এই ব্যর্থতার পিছনে যে সমস্ত কারণগুলি ছিল সেগুলোকে আমরা এবার দেখে নেব। তাহলে নেপোলিয়নের যে মহাদেশীয় ব্যবস্থা, সেই মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে তিনি যে কার্যকর করতে পারলেন না, তার কারণগুলি কি, অর্থাৎ ব্যর্থতার কারণগুলি কি কি। এক নম্বর কারণ হিসেবে আমরা লিখেছি যে নৌশক্তির দুর্বলতা। কেন বলছি নৌশক্তির দুর্বলতা, তার কারণটা হচ্ছে এই যে অর্থনৈতিক অবরোধ, এই অর্থনৈতিক অবরোধটা মূলত চালু করতে হলে কি চাই না, বা কার্যকরী করতে হলে চাই নৌশক্তি। কারণ জাহাজগুলি সমুদ্র পথে চলাচল করে, সুতরাং চড়াপথে সেই সমস্ত জাহাজগুলি এক দেশ থেকে আরেক দেশে তার পণ্য সামগ্রী যে সরবরাহ করছে সেটাকে দেখার জন্য বা সেটা নজরদারির জন্য কি চাই, নৌশক্তির প্রয়োজন ছিল। কিন্তু আমরা জানো যে ইংল্যান্ডের যে নৌশক্তি ছিল, সেই নৌশক্তির কাছে কিন্তু ফ্রান্সের নৌশক্তি ছিল অত্যন্ত দুর্বল। স্বাভাবিকভাবে ইংল্যান্ড তার নৌশক্তির সাহায্যে চড়াপথে বা সমুদ্রের গভীর সমুদ্র পথে বিভিন্ন দেশের সঙ্গে গোপনে ব্যবসা বাণিজ্যগুলিকে কিছুটা হলেও বজায় রাখতে পেরেছিল। অপরদিকে নেপোলিয়নের পক্ষে কিন্তু এই দুর্বল নৌশক্তি নিয়ে তার এই ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর করা সম্ভবপর হয়নি। দ্বিতীয় নম্বর কারণ আছে ইউরোপে ব্রিটিশ পণ্যের একটা ব্যাপক চাহিদা। অর্থাৎ তোমরা জানো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডে সেই শিল্প বিপ্লবের ফলশ্রুতি স্বরূপ ইংল্যান্ডের শিল্পে দারুণ উন্নতি ঘটেছিল। প্রায় সমগ্র বিশ্ব, কেন বলবো প্রায় পৃথিবীর সব দেশেই ছিল না, ইংল্যান্ডের এই শিল্পজাত দ্রব্যগুলি ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন দেশের চাহিদা পূরণ করছিল এই ব্রিটিশ পণ্যগুলি। তো এই যে ব্রিটিশ পণ্যের ব্যাপক চাহিদা সারা ইউরোপ তথা সমগ্র বিশ্বেই ছিল, সেই চাহিদাটা পূরণ করা কিন্তু ফ্রান্সের পক্ষে সম্ভবপর হয়নি, কারণ ফ্রান্স শিল্পে এতটা উন্নত ছিল না। এখন যখন এই ব্যবসা বাণিজ্যগুলি বন্ধ হয়ে গেল, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পথ যখন ফ্রান্স বন্ধ করে দিল, তখন সেই দেশগুলি, অর্থাৎ যে সমস্ত দেশগুলি আর ব্রিটিশ পণ্য আমদানি করতে পারছে না, তারা তাদের দ্রব্যগুলি অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যগুলি কোথায় পাবে, তাহলে তারা যাবে ফ্রান্সের কাছ থেকে। অথচ ফ্রান্সে কিন্তু শিল্প অতটা উন্নত নয়, ফলে স্বাভাবিকভাবে ফ্রান্স কিন্তু
কি করতে পারছে না, না তার ইউরোপের যে চাহিদা সেটা মেটাতে পারছে না। স্বাভাবিকভাবেই এই ব্রিটিশ পণ্যের যে ব্যাপক চাহিদা, সেই ব্যাপক চাহিদার ফলে অন্যান্য দেশগুলি কি করলো, চোরাপথেই হোক বা যে কোনো ভাবেই হোক তারা কিন্তু ব্রিটিশ পণ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো, এবং এর জন্য তারা ফ্রান্সের এই যে নীতি সেটাকে অস্বীকার করতেও বাধ্য হলো বলতে পারি। কারণ চাহিদা আসে দেশের মধ্যে, সুতরাং সেই চাহিদা মেটাতেই হবে। স্বাভাবিকভাবে তারা চাইলেও কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্যটা বন্ধ করতে পারল না। 3 নম্বর কারণ হিসেবে দেখব কি না, রাশিয়া অভিযানের ব্যর্থতা। আর 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন, কারণ রাশিয়া সেই সময়ে অবরোধ ব্যবস্থাটাকে মানতে অস্বীকার করছিল, এবং এই অবস্থায় নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করেন নেপোলিয়ন। এবং এই রাশিয়া অভিযানের ফল ছিল কিন্তু ভয়ঙ্কর বা ভয়াবহ। নেপোলিয়ন তার বিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে রাশিয়া অভিযান করেছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য এবং রাশিয়ার পোড়ামাটি নীতি অনুসরণের কারণে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ব্যর্থ হয়, এবং তার সেনাবাহিনীর অধিকাংশ সেনা সেখানে মারা যান, এবং দীর্ঘ সময় নেপোলিয়নকে রাশিয়ায় থাকতে হয়। স্বাভাবিকভাবে দেশে তার অনুপস্থিতি, যেমন তার বিরুদ্ধে শত্রুরা একজোট হয়, ষড়যন্ত্র শুরু করে, এমনকি এক সময়ে ফ্রান্সে প্রচার হয়ে যায় নেপোলিয়ন নাকি রাশিয়ায় মারা গেছেন, এবং সেই কারণে তার যে সম্মান বা তার যে প্রভাব প্রতিপত্তি বা তার যে ক্ষমতা সেটা ফ্রান্সে অনেকটা কি হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে পড়ে। অপরদিকে রাশিয়াতে তিনি যে অভিযান করেন, সেই রাশিয়া তার যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এবং তিনি প্রায় এক সময় পর্যুদস্তই হন বলতে পারি। তো স্বাভাবিকভাবে সমগ্র ইউরোপের মনে একটা দৃঢ় ধারণা তৈরি হয় এই সময় থেকে যে নেপোলিয়ন কিন্তু অপরাজেয় নন, এবং ইউরোপের রাষ্ট্রগুলি ভাবতে থাকে যে তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে নেপোলিয়নকে সহজেই পরাজিত করা সম্ভবপর হয়। তার ফলশ্রুতি স্বরূপ অল্পকাল পরে কি হয়, নেপোলিয়নের বিরুদ্ধে আবার একটা শক্তিজোট গঠিত হয়ে যায়, যা তার পতনকে ত্বরান্বিত বা অনিবার্য করে তুলছে। এছাড়াও তিনি পর্তুগাল দখল করতে গিয়ে স্পেন দখল করে বসেছিলেন, এবং এরপরে আমরা দেখে নেব যে আভ্যন্তরীণ এই চাহিদা। আভ্যন্তরীণ চাহিদা কি না, কোথাকার আভ্যন্তরীণ চাহিদা না, ফ্রান্সের আভ্যন্তরীণ চাহিদা। ফ্রান্স তো আগে বলেছি যে শিল্পে অতটা উন্নত হতে পারেনি, এবং ফ্রান্সের যে প্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে রাশিয়া অভিযানের সময় যে সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনীর প্রয়োজন ছিল, সেই বিশাল সেনাবাহিনীর প্রয়োজনীয় যে সমস্ত পোশাক এবং জুতো থেকে আরম্ভ করে নানা দ্রব্য, সেগুলির চাহিদা পূরণ করা ফ্রান্সের ভেতর থেকে সম্ভবপর ছিল না। ফলে ফ্রান্স কি করে না, গোপনে ইংল্যান্ড থেকে তার সেনাবাহিনীর জন্য পোশাক এবং জুতো সরবরাহ বা সেখান থেকে আমদানি করেছিল। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে ইংল্যান্ড এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে নিজেই তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে মানতে পারছে না তার আভ্যন্তরীণ চাহিদার কারণে, এবং এই সমস্ত কারণগুলি যখন বাইরে প্রকাশ হয়ে পড়ে তখন স্বাভাবিকভাবে তার দুর্বলতাটি আরো প্রকট হয়ে পড়ে, এবং তার এই যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সেটা আর তার পক্ষে কার্যকরী করা সম্ভবপর হয়নি। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে ঠিক কি বোঝায়, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক কেন গ্রহণ করা হয়েছিল, এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগটা ঠিক কিভাবে করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে দেখে নিলাম এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কি কি ছিল। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরে আবার আমরা নিয়ে আসবো একটা নতুন ভিডিও, যেখানে আমরা হয়তো আলোচনা করব নেপোলিয়নের রাশিয়া অভিযান। আজকের মতো এই পর্যন্ত।